দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজিক অনুষ্ঠান থেকে। আমি মঞ্জুর আহমেদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজিক অনুষ্ঠানে আমরা দেশের বিদেশের অর্থনীতি নিয়ে, ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে সম্প্রতি ডলারের মূল্য একসাথেই 7 টাকা বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল ব্যাংক। এটার প্রেক্ষিতে অর্থনীতির নানান জায়গায় নানান ধরনের প্রতিক্রিয়া হবে। তবে যেটি লক্ষ্য রেখে এই ডলারের মূল্য বৃদ্ধিটা হলো, সেটা হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংয়ের ক্ষেত্রে যাতে সুবিধা হয়। সেটি দুইভাবে হয়। একটা হচ্ছে এক্সপোর্টাররা যে এক্সপোর্টটা করেন সেটার সাথে তার মূল্য বৃদ্ধি বেশি পাইলে তার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেজন্যে এক্সপোর্টটার একটু বাড়বে, এটা একটা দৃষ্টিভঙ্গি। আরেকটি হচ্ছে যারা প্রবাসে অবস্থান করেন, দেশে টাকা পাঠান, তারা আরেকটু বেশি লাভ পাবেন এবং সেভাবে তারা বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবেন। তো আমরা এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে আছেন ডক্টর জাহিদ সাত্তার, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাই। একই সাথে আছে আমাদের দেশের মূল এক্সপোর্ট যেটা গার্মেন্টস, বা আমরা আরও যদি সুনির্দিষ্ট করে বলি তাহলে হচ্ছে নিটওয়্যার হচ্ছে আমাদের সবচেয়ে বড় এখন এক্সপোর্ট। সেই নিটওয়্যার সেক্টরের বিকেএমইর সহসভাপতি ফজলে শামীম হোসেন, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরু করতে চাই ডক্টর জাহিদ সাত্তারকে দিয়ে। আপনি যদি বলেন, আপনি ট্রেড নিয়ে ডিটেল কাজ করেছেন অর্থনীতিবিদ হিসেবে, এই যে সরকারের এই সিদ্ধান্ত বা সেন্ট্রাল ব্যাংকের এই সিদ্ধান্ত, সেটা কি ঠিক আছে? সেটা কি কাজ করবে? আমরা কি যে রিজার্ভের উপর চাপ বা আমাদের যে ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টের যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটাতে কতটুকু ভূমিকা নেবে? এক্সচেঞ্জ রেটটা কি? এক্সচেঞ্জ রেট হচ্ছে বৈদেশিক মুদ্রার একটা প্রাইস। ইটস আ প্রাইস অফ ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ চাহিদা এবং সরবরাহ দুটো জিনিস আছে। এটাও একটা কমোডিটির মতো মনে করতে পারেন। এটা চাহিদা বাড়লে ওটার দাম বাড়বে, তার মানে ডেপ্রিসিয়েশন, মানে টাকা যখন আর দাম যখন সাপ্লাই বাড়বে তখন ওটা অ্যাপ্রিসিয়েট করার কথা, একটা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেমে। তো এক্সচেঞ্জ রেট সিস্টেমের কয়েকটা রেজিম আছে। একদিকে হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট, আরেকটা হচ্ছে ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, আরেকটা এক্সট্রিম। তো ফিক্সড এক্সচেঞ্জ রেটের জামানা চলে গেছে। বাংলাদেশে আমরা 1990 পর্যন্ত ফিক্সড এক্সচেঞ্জ রেটে ছিলাম। 1991 থেকে নিয়ে আমরা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, আমরা 2004 থেকে আসলে ফ্লেক্সিবল গেছি। 2004-এ গিয়ে ফ্লোটিং এক্সচেঞ্জ, এটা আরেকটা, মানে এটা একটা এক্সচেঞ্জ রেটে যে আমি বললাম দুইটা, ওটার মাঝখানে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। সো ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে আমরা গেছি 2004 সালে, কিন্তু আমরা ম্যানেজ ফ্লোট করেছি। অ্যাকচুয়ালি সব দেশে যেসব জাপান, আমেরিকা, ইউরোপ, ওরা রোটেশন, মানে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট ওরাও মানে কিন্তু ওরা ম্যানেজ করে, কিন্তু ম্যানেজটা একটু কম আর কি। আমরা একটু বেশি, ওরা যেভাবে ম্যানেজ করে সেটা অন্য ফর্ম, অর্থাৎ আমরা পলিসি রেট দিয়ে ম্যানেজ করে, আমরা যেখানে ম্যানেজ করি ডিরেক্টলি রেট নির্ধারণ করে দিই। হ্যাঁ, আমরা একটু বেশি ম্যানেজ করে একেবারে ফিক্সড রেটের মতো করে ফেলেছি, সেখানে সমস্যা। তো ফিক্সড রেট এবং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটের যে সুবিধাটা আপনি কিছু সুন্দর করে বলেছেন। আপনি যদি রিজার্ভ আপনি স্টেবিলাইজ করতে চান, রিজার্ভ মেনটেন করতে চান, তাহলে ফিক্সড এক্সচেঞ্জ রেট ইজ এ ব্যাড আইডিয়া। আপনাকে অনেক রিজার্ভ রাখতে হবে যদি ফিক্সড রেট এক্সচেঞ্জ রেট রাখেন, এবং আপনার এক্সপোর্ট রেমিটেন্সের খুব মানে হাই পারফরমেন্স থাকতে হবে। আর না হলে ফ্লেক্সিবল, মানে রিজার্ভ যদি মেনটেন করতে চান এবং অ্যাকিউমুলেট করতে চান, তাহলে অপশন হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটটা আপনি যেভাবে বলেছেন, যখন ডেপ্রিশিয়েট করে তখন এক্সপোর্টাররা উৎসাহিত ফিল করে, তাদের একটা ইনসেন্টিভ বাড়ে। যেমন এই যে এক্সচেঞ্জ রেট অনেক বছর আটকিয়ে রেখে যখন 30% ডেপ্রিসিয়েশন হয়ে গেল গত 1.5 বছর আগে, এবং এখন আরও 6%, এতে এক্সপোর্টারদের একটা বিরাট, মানে এটা একটা বোনাস আমি বলবো। এক্সচেঞ্জ রেটের একটা নিয়ম আছে, এটা একটা ট্রেড ইকোনমিক্স থেকে। এখানে এক্সচেঞ্জ রেটটা সামষ্টিক অর্থনীতির একটা বিষয় আছে, আরেকটা হচ্ছে ট্রেড ইকোনমিক্সের বিষয়। ট্রেড ইকোনমিক্সের বিষয় হচ্ছে এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ এন এক্সপোর্ট সাবসিডি। মানে সাবসিডি না দিয়ে আপনি যদি এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েট, এটাই হচ্ছে আমাদের এখানে। কিন্তু এটা আবার ইটস ইকুইভ্যালেন্ট টু অ্যান ইম্পোর্ট ট্যাক্স। আমাদের যেটা হয়েছে, ইম্পোর্টের দামও বেড়ে গেছে, এক্সপোর্টাররা তো ইনসেন্টিভ পেয়েছে, কিন্তু ইম্পোর্টের দাম বেড়েছে, এবং ওখানে যে আমাদের যে হাই ট্যারিফ আছে, রেট আছে, এই হাই ট্যারিফ আরও হাই হয়ে গেছে।
এইটা হচ্ছে আমাদের সমস্যা। এখন আপনার যে প্রশ্নটা, এখন এটা কি এই যে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটিতে আমরা গেছি, এটা একটা ভালো, খুবই দরকার ছিল। এই যে ডলার শর্টেজ, অমুক শর্টেজ, এসবের সমস্যাগুলো, আপনি এক্সচেঞ্জ রেট যদি ফ্লেক্সিবল থাকে, ডলার শর্টেজ হবে না। আপনি এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েট করলে আপনার ইম্পোর্ট ডিমান্ড এমনিতেই কমে যাবে। আপনার এখন ইম্পোর্টের প্রাইস তো আপনার 36% বেড়ে গেছে, ট্যারিফও 36% বেড়ে গেছে। তো ইম্পোর্ট ডিমান্ড তো এমনি কমার কথা। কতগুলো ইম্পোর্ট ডিমান্ড আছে যেগুলো প্রয়োজন, যেগুলো এক্সপোর্টের জন্যে ইম্পোর্ট প্রয়োজন। কারণ আমরা তো প্রাইমারি প্রোডাক্ট এক্সপোর্ট করি না, কৃষি প্রোডাক্ট এক্সপোর্ট করি। আমাদের মেইন এক্সপোর্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের নিয়ম হচ্ছে, ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টের নিয়ম হচ্ছে যে আপনাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে আপনার সব রিসোর্স, মানে ইন্টারমিডিয়েট গুডস বলেন, র মেটেরিয়াল বলেন, দেশে থাকার দরকার নেই। ম্যানুফ্যাকচারিংয়ে আপনি আমদানি করবেন, আমদানি করে তারপরে ওটাকে ফ্যাব্রিকেট করবেন, তারপরে এক্সপোর্ট করবেন, রপ্তানি করবেন। সেটা হচ্ছে, সুতরাং এখন তবে আমাদের একটা নিয়ম, যেটা রেডিমেড গার্মেন্টের জন্য যে নিয়মটা করে দেওয়া হচ্ছে 1980-81 সালে, সেটা হচ্ছে ওনারা সব মানে ইন্টারমিডিয়েট গুডস, র মেটেরিয়ালস, অ্যাক্সেসরি, এগুলি সব ডিউটি ফ্রি ব্যাক টু ব্যাক দিয়ে করতে হবে। আমি আসবো আপনার কাছে, আমি একটু ফজল শামীম হোসেনের কাছ থেকে শুনে আসতে চাই। বেশ কয়েকদিন হয়ে গেছে আমাদের 6% বা 7 টাকা ডলারের মূল্য বৃদ্ধি করেছে সেন্ট্রাল ব্যাংক, এবং এটা ইন্টার ব্যাংকের রেট, ব্যাংকগুলো আরও 1 টাকা বেশি দিয়ে হয়তোবা ডলার বিক্রি করছে বা কিনছে। তো এটার প্রেক্ষিতে আপনাদের কি ধরনের, এই 7 দিন 10 দিনের প্রেক্ষিতে আপনাদের কি ধরনের রিয়াকশন আপনারা বুঝছেন? এখন ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে আমাদের এখানে দুইটা মতামত আর কি থাকে। এগুলো শর্ট টার্ম তো অবশ্যই এটা গেইন হয় আমাদের, নিঃসন্দেহে, যে আমরা প্রথমত যে ইমিডিয়েটলি আমরা একটা 60 টাকা বেশি পাচ্ছি। আমি যখন বায়ারকে বেসড অন এই একটা আমার ডলার ডিপ্রিসিয়েশনের উপর বেস করে যখন নাকি আমি একটা দিচ্ছি, প্রাইস দিচ্ছি, এটা মোর লুক্রেটিভ বায়ারদের জন্য, ফলে ইমিডিয়েটলি পজিটিভ একটা ভাইব তৈরি হয়। কিন্তু সেই সাথে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা আসলে সবসময় আমাদের জন্য যে খুব বেশি ভালো ইন লং রান তা না। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে 30 সেকেন্ডে, যে আমি 60 টাকা করে বেশি পাচ্ছি, আমার প্রফিট মার্জিন কত, নেট আমার গেইন কত, 2 to 3%। আমরা গার্মেন্টসের বেশি প্রফিট করতে পারি না, তো আমি 21 টাকা প্রফিট করতেছি, বাট আমি রিস্ক নিচ্ছি কিন্তু 100 টাকার 60 টাকা রিস্ক নিচ্ছি। ধরেন আমার কোনো কারণে একটা স্টক লট হলো, তাহলে আমার 1 বছর একটা হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছরও যদি আমার একটা হয়, তাহলে আমার ওই যে টাকা আমি 3 বছরে গেইন করলাম, আমার 100 × 60 টাকা, আমার 700 টাকা কিন্তু চলে গেল। তো আপনি যদি 21 টাকা দিয়ে ভাগ দেন, দেখবেন যে আপনার প্রায় 32 মাস লাগে, উইচ ইজ অলমোস্ট 3 বছর লাগে আমার সেটাকে, এই যে আমি এক্সেসটা যেটা গেইন করছি, তো 3 বছরে আমার একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমার অর্ডারে, তখন কিন্তু আমার পুরো লাভটা চলে গেছে ফার্স্ট অফ অল। তাহলে আমি আসলে এইটার গেইন যেটা করছিলাম যে 60 টাকা করে, এটা কিন্তু আসলে আমি নেট পাই নাই, আসলে এটা আমার চলে গেল। দ্বিতীয়ত, আমার যে মেশিনারিজ ইম্পোর্ট, সেটা কিন্তু আমার আসলে লং টার্ম ইনভেস্টমেন্টে আমার টাকাতেই করতে হয়। আমার ডলার রেট বেড়ে যাওয়ার কারণে সেখানে আমার ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। সো ওই 3% যেটা আমি প্রফিট করি, সেটা কিন্তু আমি আসলে ক্যাশ অ্যাসেট করি না, সেটা কিন্তু আমরা রিইনভেস্ট করি, আমরা নতুন করে ফ্যাক্টরি বানাই, আমরা এক্সপেনশনে যাই। তো যখন নাকি দেশে একটা ইনফ্লেশন হয়, জমির দামও বাড়ে, আমার ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়ালসের দাম বাড়ে, মোর আবার আমি যেটা ইম্পোর্ট করতেছি সেখানেও গিয়ে আমার খরচ বাড়তেছে, ফলে গিয়ে আসলে যে খুব বেশি যে আমরা আসলে গেইন করতে পারি সেইটা না। এই কারণে ইন শর্ট টার্ম অবশ্যই এটা আমাদের জন্য একটা প্রফিটেবল বাট আমরা যদি একটু বড় আকারে চিন্তা করি, তাহলে দেখবেন যে আসলে প্রফিট গেইনটা খুব বেশি না। তার সাথে আরেকটা জিনিস থাকে যে আমি আমার ওয়ার্কার যে তাদের যে জীবনযাত্রা, সেটার খরচ বেড়ে যায়, কারণ ডলার রেট বাড়লে ইনফ্লেশন বাড়বে। যতই আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ থাকুক, যাই থাকুক, এখন আসলে লাইফস্টাইলটা এমন হয়ে গেছে, ইভেন আপনি একদম গরিব থেকে যদি শুরু করেন ধনী পর্যন্ত সবাই কিছু না কিছু ইম্পোর্ট আইটেমের উপর নির্ভরশীল। তাদের লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি 25 বছর 30 বছর আগে লাইফস্টাইলটা এখন এক না, তারা অনেক বিদেশি জিনিস ইউজ করতে অভ্যস্ত হয়ে গেছে। ফলে সেই জায়গা থেকে তাদের যখন এই এক্সপেন্সটা বেড়ে যায়, তখন কিন্তু তাদের যে একটা চাপ পড়ে তাদের জীবনযাত্রায়, তাদের আমার প্রোডাক্টিভিটি কমে যায়। ফলে এগুলো আসলে অনেক কিছুর সাথে জড়িত থাকে, তখন আমার স্যালারির উপরে একটা চাপ বাড়ে। ফলে আমি যেটা বললাম, শর্ট টার্মে আমাদের জন্য এটা ভেরি পজিটিভ, বাট ইন লং রান এটা আসলে খুব ওই পরিমাণ পজিটিভ না যে পরিমাণ মনে হয় না। কিন্তু আমার থাকলোই, মানে আপনার কাছে প্রশ্ন থাকলো, এটা সেন্ট্রাল ব্যাংক এখন বলছে যে সে কোলিং পেগে ঢুকলো, এখন থেকে অন্তত বাজারের সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট হতে থাকবে। আপনি যদি একটু কোলিং পেগটাই ব্যাখ্যা করেন, যে সেন্ট্রাল ব্যাংক এই যে 6% বাড়িয়ে একটা কোলিং পেগের মধ্যে যাচ্ছে, ফলে এক্সপোর্টারদের জন্য এটাই ফিক্স না,
ডিমান্ড সাপ্লাইয়ের উপর এটা কম বেশি হবে, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, ক্রলিং এই যে আপনাকে বললাম এক্সচেঞ্জ রেটের রেজিমের ফিক্স থেকে একেবারে ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট দুইটা এন্ড মানে আছে, মাঝখানে এগুলি বিভিন্ন রকম ক্রলিং পেগ, তারপরে বিভিন্ন ক্রলিং পেগ ইজ নট আ পেগড এক্সচেঞ্জ রেট, ইট ইজ আ ক্রলিং এক্সচেঞ্জ রেট, মানে 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 স্বল্প, সামান্য বাড়বে, সামান্য আবার কমবে, সামান্য ডেপ্রিসিয়েট হবে, অ্যাপ্রিসিয়েটও করতে পারে, মানে দিনে দিনে একটা ব্যান্ডের মধ্যে ওঠানামা করবে। এটা হচ্ছে ক্রলিং পেগের সিস্টেম। বেসিক্যালি ইটস ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট এবং ইউনিফর্ম এক্সচেঞ্জ, দ্যাট ইজ দি আদার মানে ভালো, যেটা শুধু ক্রলিং পেগ না, এটা ইটস অলসো ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট, যেটা আমরা গত 1 বছর আমরা উই আর মিসম্যানেজিং দ্য এক্সচেঞ্জ রেট প্রিটি মাচ। এই যে মাল্টিপল এক্সচেঞ্জ রেট করে এটা হ্যাজ ক্রিয়েটেড, এই যে এখন ওনার প্রায় যেটা আর্বিট্রাজ হচ্ছিল, ইম্পোর্টার এক্সপোর্টারের সাথে ডিল করছিল, রেমিটার্সরা ইম্পোর্টারদের সাথে ডিল করছিল, বিভিন্ন আর্বিট্রাজ হচ্ছিল, বিকজ দেওয়ার 4-5 ডিফারেন্ট এক্সচেঞ্জ রেটস। এই জিনিসটা থেকে আমরা সরে এসেছি। এখন দিস ইজ দ্য রাইট ডিরেকশন। এখন মানে এখন অ্যাডজাস্টমেন্ট যেটা হবে সেটা কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কিন্তু স্ট্যাবিলাইজ করবে, মানে এটা একদিনে স্ট্যাবিলাইজ করবে না, 3 মাসে লাগবে, ভালো দিকে যাবে, 6 মাসে আরও ভালো হবে। এখন ওই যে প্রশ্নটা উনি যেটা প্র্যাকটিক্যাল পয়েন্ট থেকে উনি যেটা বলেছেন যে হ্যাঁ আমাদের 36% এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন হয়েছে এই গত 1.5 বছরে, কিন্তু এতে জিনিসপত্র দাম বেড়ে গেছে। হ্যাঁ, ওটা হয়েছে, এবং এই যে ওনাদের ওয়ার্কার্সদেরকে জিনিসপত্র কিনতে হচ্ছে, ইম্পোর্টেড জিনিস কিনতে হচ্ছে, এগুলোর দাম অনেক বেড়ে গেছে। এখন আমরা হিসাব করেছিলাম, বুঝছেন, যে আমাদের কনজিউমাররা খেয়াল করবে এই যে দাম বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা কনজিউমার যতগুলি আমরা দেশে উৎপাদন করি সবগুলো কিন্তু হাইলি প্রোটেক্টেড। আমাদের কনজিউমার গুডের অ্যাভারেজের আমাদের নমিনাল প্রোটেকশনের হিসাবে এটা 45%, মানে যেখানে ইন্টারমিডিয়েট গুডসের অ্যাভারেজ প্রোটেকশন হচ্ছে 14%। সো এইখানে আমরা একটা হিসাবে যে শুধু আমদানিকৃত জিনিসের দাম বাড়ে না, এই যে ইম্পোর্ট সাবস্টিটিউশন, মানে আমরা যেগুলো দেশেও প্রডিউস করি দেশে, সেগুলোর দামও ওই ইম্পোর্টের সাথে সাথে বেড়ে যায়। তো আমাদের একটা হিসাব ছিল যে আমরা এই কনজিউমাররা আন্তর্জাতিক দামের চেয়ে কত বেশি দামে জিনিসপত্র কেনে, যে জুতো ধরেন, জুতো আমাদেরকে আন্তর্জাতিক দামের চেয়ে 100% বেশি দাম দিয়ে কিনতে হয়, আর অন্যান্যগুলি তো আছে। আমাদের হিসাবে এটা 2017 সালের একটা হিসাব ছিল 5.6% অফ জিডিপি, মানে আমরা এই আমদানিকৃত পণ্য এবং দেশে উৎপাদিত যেসব কি বলে ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাকশন, এইগুলোর সব দাম বেড়ে যাওয়াতে কনজিউমাররা আন্তর্জাতিক প্রাইসের চেয়ে 5.6% অফ জিডিপি, তখন হিসাব ছিল কত, অ্যাবাউট $17-18 বিলিয়ন। এখন আরও বেশি হবে, এখন $20-25 বিলিয়ন আমরা এক্সট্রা, আমাদের কনজিউমাররা এক্সট্রা খরচ করে। সো এই যে প্রোটেকশনের একটা কস্ট আছে, এই কস্টটা কিন্তু কনজিউমাররা বেয়ার করে। এটা আপনারা আমরা শুনবো আপনার কাছ থেকে আরও, তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজি অনুষ্ঠান। আমরা আলোচনা করছি আমাদের দেশের যে ডলারের মূল্য হঠাৎ করে সেন্ট্রাল ব্যাংক 6% বা 7 টাকা প্রতি ডলারে 7 টাকার মূল্য বৃদ্ধি করলো, তার প্রেক্ষিতে আমাদের অর্থনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া হয় সেটি বোঝার চেষ্টা করছি। বিরতির আগে ডক্টর জাহিদ ইসাত্তার কথা বলছিলাম, আমি ফজলে শামীম হোসেনের কাছে বলছি যে আপনাদের যে ইম্পোর্ট, হ্যাঁ আপনি ক্যাপিটাল মেশিন রাইটলি বলেছেন, কিন্তু সেটা তো আপনার বছরে 2 বছর 3 বছর পরে হয়তো কিছু মডিফিকেশন করার জন্যে, বা আপনি যদি নতুন করে ইনভেস্টমেন্ট সেটা, কিন্তু আপনার রেগুলার যদি আর্নিংটা, আপনাদের তো ইম্পোর্টে তো মানে এক্সপোর্ট অর্ডারে এগেনস্টে ইম্পোর্ট পাচ্ছেন, ফলে ডলারটা তো আপনার কাছে ওই ডলারেই যাচ্ছে। সো আপনার ইনফ্লেশনে মানে এই ডলারের মূল্য বৃদ্ধির কারণে যে ইনফ্লেশন, সেটাতে আপনার কোনো এফেক্ট হওয়ার কথা না নাকি?
না, সেটা সরাসরি হয় না। আমি যেটা বললাম যে শর্ট টার্মে হয় না, কিন্তু আমি যখন ডলার রেট বেড়ে যায় তখন আমার বিদ্যুৎ বিলও বেড়ে যায়। কারণ আপনি এখন জানেন যে প্রত্যেক মাসে বিদ্যুৎ 3 মাস পর পর বিদ্যুৎ বিল অ্যাডজাস্টমেন্টে যাবে। তো ওইটা যখন বেড়ে যায় তখন কিন্তু আমার ওই যে খরচ, লোকাল যে খরচ, সেগুলো বাড়ে। আমি কিন্তু একবারও বলছি না আমি ডলার রেট অ্যাডজাস্টমেন্টের বিপক্ষে না, বাট এটাতে যেরকম গেইন মনে হয় আপাত দৃষ্টিতে, যে আমি হয়তোবা এই 60 টাকা করি আমরা মানে একজন এক্সপোর্টার গেইন করে ফেলতেছেন $100, কিন্তু আসলে দেখা যায় যে এটা $100 না, সে তবে $1 মানে যদি $100 700 টাকার মধ্যে আসলে সে 60 টাকা পাচ্ছে। মানে ইটস নট যে সে 7% পাচ্ছে, সে 0.007% আসলে বেনিফিটটা সে পাচ্ছে। আরেকটা জিনিস হলো, যেহেতু আমরা ডলারে বিজনেস করছি, ফলে সাধারণ মানুষের উপরে যে প্রেশারটা আসে সেই প্রেশারটা আমাদের এক্সপোর্টারদের উপরে আসে না। বাট অফকোর্স যে মার্কেটে বাইরে ডলার রেট রাখলে আমাদের একটা সমস্যা হয়ে যায়, তখন আমরা আমাদের কম্পিটিভনেস হারাই। কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে যখন ডলার রেটটা অন্যান্য দেশগুলো ডিভ্যালুয়েট করে বা তারা যখন অ্যাডজাস্ট করে, আমি ডিভ্যালুয়েট না বলে আমি আসলে রাইট ওয়ার্ডটা বলে যে অ্যাডজাস্ট করে, তখন আমরা যদি সেই অ্যাডজাস্টমেন্টে না থাকি, যেটা হয় তখন আমাদের কম্পিটিভনেসটা আমরা আমাদের হারাই। ফলে আমি বলতেছি যে আমাদের অ্যাজ পার ইন্টারন্যাশনাল মার্কেট সেটাকে আমাদের মেনটেন করা উচিত, বাট এমন কোনো ডলার রেট আমাদের দরকার নাই যেটা নাকি আমাদের জীবনযাত্রার মানের উপরে গিয়ে আবার এফেক্ট পড়ে। আমি আমার কাছে একটা ছোট্ট প্রশ্ন মাথার মধ্যে ঘুরে, আপনাদের কাছ থেকে শুনেছি, গার্মেন্টস নিয়ে অনেক দিন রিপোর্ট করতে যাই, বুঝছি যে আমাদের এক্সচেঞ্জ রেটে যখনই চেঞ্জটা আসে, আমরা যখনই টাকাটাকে ডিভ্যালুয়েট করি, ডলারের প্রাইস অ্যাপ্রিসিয়েট করি, তখনই আমি শুনেছি যে বায়াররাও তাদের প্রাইসে অ্যাডজাস্টমেন্ট করে। বিষয়টা ঠিক কিনা সেটা একটু শুনবো। তবে তার আগে ডক্টর জাহিদ সাত্তার যে কথাটি বলছিলেন, আমি যদি একটু ভিন্নভাবে দেখি যে এক্সচেঞ্জ রেট হয়তো ট্রেডের ক্ষেত্রে একরকম, কনজিউমার লেভেলে এটার তো একটা মাল্টিপল এফেক্ট আছে। অর্থাৎ আমাদের যে ইনফ্লেশনটা, মূল্যস্ফীতির যে বড় জায়গায় আমরা গত 2-3 বছর ধরে আছি, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় যেভাবে বেড়ে গেছে, এবং স্ট্যাটিস্টিক্স বলছে জীবনযাত্রার আয়ের থেকে ব্যয় এখন অনেক বেশি। তো সেই জায়গায় কি ধরনের ইম্প্যাক্ট পড়বে, মানে ট্রেডটা তো আপনি সেটা আপনি যদি একটু বলেন। এটা মানে এটা এখন IMFও একটা হিসাব করে ফেলেছে যে এই যে যে আমি আসলে অনেকে ডিভ্যালুয়েশন কথাটা বলে, আসলে আমরা যখনই ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিমে থাকি তখন আর ডিভ্যালুয়েশনটা ইউজ করা উচিত না, ডেপ্রিসিয়েশনটা। কারণ ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিমে ছিল ডিভ্যালুয়েশন। আমি এখানে একটু বলি যে সেন্ট্রাল ব্যাংক যখন ফ্লোটিং, আমি বিং এ রিপোর্টার তখন ছিলাম ফখরুদ্দিন সাহেবের সময়, যখন করেছিল তখন কাজমি সাহেব যে বক্তব্য সেন্ট্রাল ব্যাংকের তখনকার ডেপুটি গভর্নর ফরেন এক্সচেঞ্জ, যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা আর পরিপালন হয়নি। উনি বলেছিলেন যে আমরা সেন্ট্রাল ব্যাংক, আমাদের কাছে রিজার্ভটা বেশি, বা আমরা এই মার্কেটের সবচেয়ে বড় প্লেয়ার হিসেবে আমরা মার্কেটে ইন্টারভেন করব কি ফর্মে, ডলার টাকা সরবরাহ এবং ডিমান্ড মানে বৃদ্ধি এবং কমানোর জায়গা থেকে। অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনের জায়গাটা হবে যখনই ডিমান্ড তৈরি হবে, আমি হিউজ পরিমাণ ডলার মার্কেটে যোগান দিব, তখন প্রাইস লেভেল স্টেবল হবে। কিন্তু সেটা সেন্ট্রাল ব্যাংক কখনোই প্র্যাকটিস করেনি। সেন্ট্রাল ব্যাংক বরং টেলিফোন করে বলতো, এই তুমি ডলার বাড়াচ্ছ কেন? তার মানে হচ্ছে এইটা আসলে ওই রিজিউমে, অর্থাৎ ওই যে অবমূল্যায়নের যুগে আমরা যখন ছিলাম সেই যুগে এখনো আছে, যেমন 85-এ ধরে রাখা হয়েছিল, কিংবা 110-এ ধরে রাখা হয়েছিল, এখন এসে 117-7 টাকা সেন্ট্রাল ব্যাংক বাড়াই দিলেন। এই ফর্মে তো বাড়ানোর কথা না, মানে আপনার কথা ধরে রাখার চেষ্টাটা করে কিন্তু ওই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ডিপ্লিশন হয়েছে। এই দুটার একটা কানেকশন আছে। মনিটারি যে রেস্ট্রেন্টটা ফলো করা হচ্ছে, বাজেটারি রেস্ট্রেন্ট না হলে ওই মনিটারি ম্যানেজমেন্ট, আপনি যদি বাজেট ডেফিসিটটা খুব বেশি হয় এবং ওটা বাজেট ডেফিসিট ফাইন্যান্স করার জন্যে আপনার তো 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে বৈদেশিক ঋণ, মানে বিশেষ করে মাল্টিল্যাটারাল যত ঋণ পাওয়া যায় ওটা সস্তায় পাওয়া যায়, সেটা যত বেশি হয় তত ভালো। আমাদের রাফলি 40% এই মাল্টিল্যাটারাল ঋণ দিয়ে ফাইন্যান্স করা হয়। কিন্তু ওই দেশীয় মানে সোর্সে, মানে ডোমেস্টিক ফাইন্যান্সিং যেটা করতে হয়, একটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে গভর্নমেন্ট মানে লোন নেওয়া আরম্ভ করলো, সেটা কিন্তু একেবারে মূল্যস্ফীতির জন্য ইটস ইনফ্লেশনারি, একদম সিম্পলি মানি ক্রিয়েশন। ওইটা থেকে দূরে সরে থাকতে হবে। এইটাই আমরা আশা করছি যে আগামী বাজেটে
এইটা যাতে করে একদম কম থাকে। আর ডোমেস্টিক ফাইন্যান্সিংয়ে যেটা ব্যাংক থেকে নিতে হয় বা পাবলিক থেকে নিতে হয়, যেমন সঞ্চয়পত্রের মাধ্যমে, আর ব্যাংক থেকে লোন নিতে পারে সেটাও আছে, কিন্তু ওগুলো হয় কি ওই যেটা ক্রাউডিং আউট বলে, মানে ওনারা মানে উদ্যোক্তারা ওনারা ব্যাংক থেকে যখন ঋণ নিতে চাইবেন সেখানে শর্টেজ হবে, টানাটানি হবে, সেটা যাতে না হয়। সো সবচেয়ে ভালো হচ্ছে যদি রেভিনিউ মোবিলাইজেশনটা আরেকটু স্ট্রং করা যায়। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, রেভিনিউ মোবিলাইজেশন সবাই যারা ট্যাক্স দেয় তাদের উপরে আরও চাপ না দিয়ে বরঞ্চ কিছু মৌলিক কতগুলো মানে সংস্কার কিন্তু ট্যাক্স রেজিমে, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন করা উচিত। এখন সময় এক রাউন্ড সংস্কার হয়ে গেছিলো 1990s, খুব ভালো ফল পাওয়া গেছে। এখন আমার মনে হয় এরকম কতগুলো র্যাডিক্যাল কিছু ফান্ডামেন্টাল রিফর্ম এখন করা উচিত। আমার মনে হয় এই যে দিস ইজ ফার্স্ট ইয়ার অফ দ্য নিউ গভর্নমেন্ট, এই সময় কিন্তু সংস্কার কিন্তু করা যায়, কিছু মানে ভালো উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার যে কনজিউমার প্রোডাক্টটা আছে আমি অন্য জায়গায় না যাই, বা আমার যে ফুয়েলটা আমি বাইরে থেকে আনবো, হ্যাঁ, সো স্ট্রেট ডলারে তো আমি 6.5%, 6% বেশি দিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে এবং ওইটার উপর একটা ট্যাক্স আছে যে কনজিউমার আইটেম। ধরেন সুগার আনলাম, সুগারেও ট্যাক্স আছে, মানে গভর্নমেন্ট যদি কিনতে হয় টাকায় বেশি দিতে হবে, আর ডলার প্রাইস তো আন্তর্জাতিকভাবে থাকবে। হ্যাঁ, কিন্তু ডলারটা তো গভর্নমেন্টকে কিনতে হবে। হ্যাঁ, গভর্নমেন্টকেও তো ব্যাংকগুলোর থেকে ডলার নিতে হবে, নিয়ে ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে ফুয়েল বা ফার্টিলাইজার। ওইখানে যখন ডলার বেশি দাম দেশে কিনছে, আবার যখন আসছে দেখা যাচ্ছে ওইটার উপরে একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্স বার্ডেন বাড়বে। হ্যাঁ, এবং আমি যদি কনজিউমার আইটেম দেখি, সুগারে ফাইন্যান্স মানে আমাদের কমার্স মিনিস্টার প্রতিমন্ত্রী তিনি আমাকে নিজেই বলছিলেন যে 1 কেজি সুগারে 41 টাকা ট্যাক্স, এটা আরও বাড়বে যেহেতু ডলার দিয়ে কিনতে হয়, এই প্রাইসে বাড়বে, আবার ওখান থেকে পার্সেন্টেজে বাড়বে। তাহলে আমি তো দেখি এই 7 টাকার ইফেক্ট হয়ে যায় আমার কনজিউমার প্রাইস লেভেল আরও উপরে উঠবে। অর্থাৎ এবার আমি আশাই করছি যে 10%-এর উপরে আগামী মাসে আমি ইনফ্লেশন দেখব। এইখানে তাহলে কি করা? এখানে একটা মানে এটা IMF বলেনি, কারণ IMF এই বিষয়ে অন্যান্য দেশে এই সমস্যাটা দেখা যায় না। বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে এটা শুল্কের সমস্যা, মানে উচ্চ শুল্কের সমস্যা। এই যে আপনার রিসেন্টলি তো 7% বা 6% ডেপ্রিসিয়েশন করেছে, আগে 30% করেছে। আমি এই 36% ডেপ্রিসিয়েশন দিয়ে হিসাব করি, সেখানে আপনার যত উচ্চ শুল্ক আছে, আমাদের উচ্চ শুল্ক আরও উচ্চ হয়ে গেল, 36% শুল্ক বেড়ে গেল। এটা জাতীয় রাজস্ব বোর্ডকে কিছুই করতে হয় নাই, ওনাদের এখন শুল্ক রেটটা বেড়ে গেছে, তো ওনাদের তো বেশ, যদি ইম্পোর্ট যেভাবে আসছে সেভাবে আরও বাড়বে, তো ওনাদের তো ওই কারণে ডেপ্রিসিয়েশনের কারণে যে এক্সট্রা ওনারা রেভিনিউ পাবেন, এখান থেকে তো ছাড় দেওয়ার দরকার ছিল। এখন সেই যেমন এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশনে পাস থ্রু এফেক্ট হচ্ছে 40% মানে ইনফ্লেশনে, ঠিক তেমনি একটা ডিফ্লেশনারি এফেক্টও তো হতে পারে। যদি শুল্কটা আপনার 36% বেড়ে গেল, আপনি একটু 15% কমিয়ে দেন শুল্কটা, যেটা 25% কাস্টম ডিউটি, ম্যাক্সিমাম কাস্টম ডিউটি, ওটাকে 20% আমরা দেখি দুঃখজনকভাবে হলো সত্য, মানে সরকারের রাজস্ব বিভাগের ট্যাক্স এর বড় দুইটি জায়গায় হচ্ছে ভ্যাট এবং শুল্ক, সেখান থেকেই বড় ট্যাক্স আসে। সেখানে যদি ট্যাক্স বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের এফেক্টটা হবে, মানে আমি যেটি বলি যে ইনকাম ট্যাক্সের দিকে খুব বেশি মনোযোগ নেই, বাড়াতে পারে না। আমরা ফিরবো আলোচনায়, তবে তার একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজয়িক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামিক নিয়মিত বিজয়িক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ডলারের মূল্যবৃদ্ধি এবং বাণিজ্যে আসলে কী লাভালাভ হবে সেটি নিয়ে। ফজলে শামীম হোসেন, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আমরা জানি বা অনেক দিন ধরে গার্মেন্টস বিষয়ে সাংবাদিকতা করার কারণে আপনাদের কাছ থেকে জেনেছি যে বায়াররা এগুলো খুব খেয়াল রাখে, কোথায় আপনি বেনিফিটেড হচ্ছেন। এবং আরও মজার ব্যাপার হলো এখন বোধহয় অনেক বেশি বায়ারদের তাদের অফিস আছে এখানে বাইং হাউজের মাধ্যমে, এবং তারা প্রাইসটা ডিকটেট করে দেয়। তো সেখানে কি হবে?
না, আপনি ঠিক বলছেন। আমি তার আগে একটু স্যারের সাথে একটু একমত একটা পোষণ করিনি যে এনবিআর রিফর্ম এটা আসলে একদম ফরজ হয়ে গেছে। মানে বাংলাদেশি ইকোনমি যে গ্রোথটা সেটা বাধাগ্রস্ত হওয়ার প্রথম কারণটাই হলো কি আসলে আমাদের এনবিআর সংক্রান্ত জায়গাগুলোতে আমাদের যে হয়রানির শিকার হতে হয়। ফলে এখন একটা খুব বড় আকারের পজিটিভ রিফর্মটা এখন একদম প্রয়োজন, যেটা 90s-এ একটা হয়েছিল ভ্যাট ব্যবস্থা ইন্ট্রোডিউস করা এবং অন্যান্য বিষয়ে। সেরকমভাবে আমার মনে একটা উচ্চ পদস্থ কমিটি, একাডেমিশিয়ান, এক্সপার্ট এবং আমাদের অনেকগুলো সিনিয়র সচিব বর্তমানে রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে সহকারে একটা খুব বড় একটা আসলে শক্তিশালী কমিটি করে আমার মনে এনবিআর রিফর্ম করাটা আসলে এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এনবিআর যে আইন কানুন আছে, মানে রিফর্ম তো ডেফিনেটলি দরকার। যে আইন কানুন আছে, যে কাজটা তাদের করা দরকার, সেই কাজটাই তারা করে না। সে জায়গায় একটা বড় ধাক্কা দেওয়া দরকার। সেটা রিফর্ম দিয়ে আইন কানুন নতুন হবে, কিন্তু যেটুকু আছে সেইটুকুও যদি তাদের ভ্যাটটা যদি তারা আয় করার জন্য বসে থাকে, তার লোকবল যদি ভ্যাট আর শুল্কর উপর নির্ভরশীল হয়, তাহলে এনবিআর কি আপনি যত রিফর্মই করেন কিছু হবে। মঞ্জু ভাই, এই সুযোগে একটা কথা বলে নেই যে রাষ্ট্রের তিনটা ব্যবস্থা থাকে। একটা সরকার তিনটা উইং থাকে। একটা সরকার, একটা হলো গিয়ে আপনার আইন বিভাগ, একটা হলো আপনার বিচার বিভাগ। কিন্তু এটা একটা জেনারেল, যে কোনো রাষ্ট্রে বা একটা ব্যবস্থাতে এরকম তিনটা থাকে। বাট আমাদের কিন্তু দেখবেন যে এনবিআর নিজে আইন তৈরি করেন, নিজেই সেটা ইমপ্লিমেন্ট করে, আবার বিচারটাও নিজে তৈরি করেন, এবং আইনের মধ্যে করা আছে বিচারে যে লাভ হবে সেটা ভাগ আবার ওনারাই নেবেন। তো মানে এটা একটা আজব, এটা রাষ্ট্র ব্যবস্থার থিওরির মধ্যেও এটা আসলে পড়ে না। যাই হোক, আপনি যেটা কোশ্চেনটা করছিলেন যে বায়রা, আমি একটা নাম বলবো না, বাংলাদেশ সবচেয়ে বড় যে ইম্পোর্টার, সহজে সবাই বুঝে যাবে, সবচেয়ে বড় ইম্পোর্টার মাস 2-3 আগে তার সাপ্লাইদেরকে ডাকলো, ডেকে বলল যে তারা যে কস্ট অফ মেকিং ক্যালকুলেশন করে, এখন থেকে এটার ক্যালকুলেশনটা হবে যেদিন তুমি ডলারটা পাবা সেদিনে যে রেট থাকবে তার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হবে। মানে দেখেন তারা কি পরিমাণ আমাদের এই টাকাটা নিয়ে যেতে যাচ্ছে, যে তারা জানে যে আমাদের অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমাদের হয়তো বা টাকা রেট সবসময় কমতে থাকবে, মান কমতে থাকবে, এবং তারা চাচ্ছে সেই সুবিধাটা সম্পূর্ণটা তারা নিয়ে নিতে। মানে এই হলো কি আপনার যে কোশ্চেনটা করছেন তার উত্তর। আমি জানি না এটা তাদের সাপ্লাইরা মানছি কিনা, বাট যখন কোশ্চেনটা করছে সবাই আমার সাথে কথা বলছে, আমি বললাম যে না আপনারা কেউ এটা মানেন না, বিকজ এটা তার ব্যাপার না। আমার সরকার যেটাই করবে এটা আমার জন্য করবে, আমার শ্রমিক আছে, আমাদের সংসারের মধ্যে এটা থাকবে। আমি কেন তাকে এটা সুবিধা অসুবিধা কেন তাকে আমি দিতে যাব? তো এটা আসলে আপনি যথার্থ বলেছেন যে আমাদের ইনসেন্টিভ দেওয়া হোক বা যাই দেওয়া হোক, তার একটা অংশ সবসময় বায়ারদের চোখ থাকে যে এখান থেকে সুবিধাটা কিভাবে নিয়ে নেওয়া যাবে। বাট সর্বোপরি আসলে আমাদের আরেকটা জিনিস আপনি দেখেন, আমরা বাজেটে কত পার্সেন্ট আমার জাস্ট খালি ম্যানেজমেন্ট কস্টে চলে যায়, 41%। আমি যেটা লাস্ট শুনেছিলাম, ইটস টু হাই। যারা নাকি বাজেট কালেক্ট করবে, আমাদের দেশ চালাবে, তারা যদি 41% আমার রেভিনিউ বাজেটে নিয়ে যায়, তাহলে তো আসলে কখনোই আমি ওই টাকা সাপ্লাই করে আমি আসলে কোনো ফ্রুটফুল কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে, আমার আরেকটা বড় প্রশ্ন, আমি ফিরবো আপনার কাছে, কিন্তু ডক্টর জাহিদ ছাত্রের কাছে আসবো। সেটা হচ্ছে যে আমরা যে এক্সপোর্টটা করি, আমরা তো দেশে 40% মতো, আমার অ্যাজ এ হোল একটা ধারণা, নিটয়ারে হয়তো আরো বেশি 80%, 85% আমাদের ভ্যালু এডিশন, কিন্তু ওভেন এবং নিট মিলায় বা জিন্সটা বা যেটাকে আমরা বলি সেইটাতে মিলায় আমরা ওভারঅল এখন 60% আমরা নিজেরা ইম্পোর্ট করে ধরে নিয়ে 40% আমাদের ভ্যালু এডিশন। সেই জায়গা থেকে তো আমাদের কিছু লাভ হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেখানে আমরা একটা ভালো চান্স পাবো, বা এখানে একটা ট্রেড আমরা আগায় যাব, অর্থাৎ আমাদের কিছু সারপ্লাস অতিরিক্ত থাকবে। আমি ডক্টর জাহিদ ছাত্রের কাছে যেটা বুঝতে চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের এই ডিসিশনগুলোর কারণে আমাদের আরেকটা বড় জায়গা, সেটা হচ্ছে যারা প্রবাসে অবস্থান করছেন তাদের দিক থেকে ডলার আসাটা মাঝখানে তো একটা বড় ধাক্কা গেছে, নেগেটিভ হয়েছে। এইটাতে বাড়বে কিনা, মানে একবার এসে যখন শুনবে একজন প্রবাসী যে কালকে সকালে ব্যাংকে গেলে আমি 7 টাকা বেশি পাবো, হ্যাঁ অবশ্যই তার মধ্যে উৎসাহ দেখা যাবে কিনা? ভালো প্রশ্ন। আসলে আমরা সবসময় কিন্তু এই যে যখন রপ্তানির কথা বলি, আমরা শুধু পণ্য রপ্তানির বিষয়টা দেখি, আমাদের কিন্তু এই যে সেবা রপ্তানি, এটা কিন্তু একটা বিরাট অংশ আছে। এবং সেবা রপ্তানির মধ্যে এই যে রেমিটেন্স, যেটা মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা যে টাকাটা আমাদেরকে পাঠান, এটা কিন্তু একরকম সেবা রপ্তানি, এবং এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় এক্সপোর্ট অফ ফ্যাক্টর সার্ভিসেস। সার্ভিস সেবার রপ্তানির দুইটা আছে, একটা এক্সপোর্ট অফ ফ্যাক্টর সার্ভিসেস আর একটা হচ্ছে এক্সপোর্ট অফ
নন ফ্যাক্টর সার্ভিসেস, এই যে আইসিটি এক্সপোর্ট, ট্যুরিজম, তারপরে শিপিং, ইন্স্যুরেন্স, এগুলি হচ্ছে এক্সপোর্ট অফ নন ফ্যাক্টর সার্ভিসেস। আর আমরা কিন্তু এইটাকে এক্সপোর্ট হিসেবে ধরবো, এই যে এক্সপোর্ট অফ ফ্যাক্টর সার্ভিসেস, মাইগ্রেন্ট ওয়ার্কার, রেমিটেন্সেস। এবং এটা যেভাবে ওনারা উৎসাহিত হন একটা ডেপ্রিসিয়েশনের ফলে যেটুকু ইনসেন্টিভ ওনারা পান, ঠিক তেমনি কিন্তু রেমিটার্সরাও কিন্তু উৎসাহ পায়, সেটা ইনসেন্টিভ পায় একটা রেমিটেন্স এই ডেপ্রিসিয়েশনে, একদম একই রকম। সুতরাং এখন যে ডেপ্রিসিয়েশনটা হয়েছে এবং ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট হয়েছে, এর ফলে হবে কি, ওই যে কার্ভ মার্কেটের, এবং এটা ফ্লেক্সিবল তো, সো কার্ভ মার্কেটের যে রেট আছে আর আগে যেরকম ডিফারেন্স ছিল, এই ডিফারেন্সটা আস্তে আস্তে কমে যাবে। এই কমে গেলে যে আমরা দেখেছি যেখানে বছরে আমরা 5 লাখ 6 লাখ মাইগ্রেন্ট ওয়ার্কার্স পাঠাতাম, সেখানে এখন 1.3 মিলিয়ন ওয়ার্কার্স এখন বিদেশে গেছেন। আমাদের তো রেমিটেন্স ডাবল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় না। তার একটা বড় কারণ হচ্ছে ওই যে ইনফর্মাল চ্যানেল অনেক আসা আরম্ভ করেছে, এবং এক্সচেঞ্জ রেট যে আমাদের যে একটা মিসম্যানেজমেন্ট ছিল, তার একটা বড় কারণ। এখন সেটা কমে যাবে। কার্ভ মার্কেট রেট এবং অফিসিয়াল রেটটা, ফর্মাল রেটটা, এটা যতই কমবে ততই বেশি কিন্তু ফর্মাল চ্যানেলে আপনার আসবে। ওই নন ফর্মাল চ্যানেল হুন্ডির একটা থাকবেই সবসময়, কিন্তু এত ডিফারেন্স থাকবে না। সুতরাং আমি আশা করব আপনার যে প্রশ্ন, যে আগামীতে এটা আমাদের এই রপ্তানিটা, যে সেবা রপ্তানি, যে আমরা যেটা মাইগ্রেন্ট ওয়ার্কার্সের ইনকামের মাধ্যমে যেটা হচ্ছে, সেটা ঠিকই বাড়বে। আমরা এটা আগামী 3 মাস 6 মাস আমরা দেখি কীরকম যাচ্ছে। আমার মনে হয় একটু ওটার ইম্প্যাক্ট অবশ্যই আসবে, যেমন ইম্প্যাক্ট কিন্তু পণ্য রপ্তানিতেও আসবে বলে আমি আশা করি। কারণ ডিমান্ড আন্তর্জাতিক পর্যায়ে এখন কিন্তু ওয়ার্ল্ড ইকোনমি, আইএমএফের যে আউটলুক আছে, এবার যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের যে মিটিং হলো, তাতে দেখা গেল ওয়ার্ল্ড ইকোনমি ইজ অন দি আপটিক, এবং বিশেষ করে আমেরিকান ইকোনমি ইজ বুমিং এখন। তো এইগুলো, এই অবস্থায় বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে গার্মেন্টস রপ্তানির ভবিষ্যৎ মানে মিডিয়াম টার্ম খুবই ভালো। সুতরাং আমি মনে করি যে এই যে এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশনের যে ইনসেন্টিভ হলো, ওনাদের রেমিটেন্সের যে ইনসেন্টিভ হলো, এই দুটো ইনসেন্টিভ মিলে আমার মনে হয় আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংস একটু ডেফিনেটলি বাড়বে। রিজার্ভের অবস্থাটা একটু ইমপ্রুভ করবে, কারণ এক্সচেঞ্জ রেট মানে আপনার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট গিভস ইউ এ স্টেবল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এবং স্টেবল হওয়ার পরে এই যে এক্সপোর্ট আর রেমিটেন্স যখন বাড়বে, তখন রিজার্ভও আশা করি বাড়বে। এটাই আমরা কারেন্ট অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস হচ্ছে ওটা ইম্পোর্ট ইয়ের জন্য, ইম্পোর্ট কন্ট্রোলের জন্য। সেটা তো ইম্পোর্ট কমছে, কিন্তু আমরা যেটা দেখি না, মানে আমি জানি না, সেন্ট্রাল ব্যাংকও বলছে, আমি নিজেই আমার কাছে মনে হচ্ছিল যে আমার তো ইকোনমিতে গ্রোথ আছে। এবারও আমি যদি আমাদের সরকারকেও না দেখি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বলছে 5 থেকে 6% মধ্যে গ্রোথ প্রেডিকশন করা হচ্ছে, এবং আমাদের গার্মেন্টসেও এক্সপোর্ট বেড়েছে, সেটাও গ্রোথ আছে। তাহলে ইম্পোর্ট যে কমছে, সেইটা কি আসলে রিয়েল, মানে আমাদের আগে যেটা ছিল সেটা কি রিয়েল ইম্পোর্ট ছিল? আমি সেটা একটু তার মানে হচ্ছে এটার মধ্যে একটা ওভার ভ্যালু করে ইম্পোর্ট প্রাইস বাড়ায় নিয়ে বাইরে পাঠানোর কোনো জায়গা ছিল কিনা, এটা আমার একটা ব্যক্তিগত। আমি একমত আপনার মঞ্জু ভাই। আপনি যদি দেখেন যে কোভিডের 2 বছর আমাদের কিন্তু দেখবেন যে ব্যালেন্সটা অনেক বেশি আমাদের পজিটিভ ছিল। তার কারণ তখন টাকা পাচারটা বন্ধ ছিল, হুন্ডি মানুষ করতো না, মানুষের জীবনে একটা ভয়ে আইসে পড়ছে, বাঁচি না মরি, বিদেশে টাকা পাঠায় কি করব, সেকেন্ড হোম থার্ড হোম পরে করা যাবে। সো তখন কিন্তু আপনি দেখেন যে একই, স্যার যেটা বললেন যে তখন আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার কম ছিল বর্তমানে তুলনায়, তাহলে তখন কেন বেশি ফরেন কারেন্সি আসতো এখনকার তুলনায়? তা আসলে ব্যাপারটা হলো আপনার ডলারের বাড়ালে যেটা হবে সেটা হলো যে গ্রে মার্কেটে আসলে ডলারটা কমবে, আমাদের হুন্ডি কমবে,
রাইট চ্যানেলে টাকাটা আসবে। কিন্তু অনেকেই বলে যে টাকাটা আমাদের প্রবাসীরা ওইখানে ধরে রাখে। আমি আসলে এটার সাথে একমত না, কারণ তারা আসলে এতই গরিব মানুষ এবং তারা যে বেতনে চাকরি করে এবং এখানে সংসার চালাতে গেলে খুব বেশি টাকা ধরে রাখার অবস্থানও তারা থাকে না, হয়তো 2-3%, 5% পর্যন্ত টাকা ধরে রাখতে পারে। বাকি টাকা কিন্তু তারা আসলে ওই বাচ্চার স্কুলের বেতন, মাসের সংসারের খরচ, খাওয়ার খরচ বাবদ তার যে রেটে হোক তার পাঠাই দিতে হয়। ফলে ওই যে বড় অংশ ধরে রাখছে প্রবাসীরা, আমি আসলে এটার সাথে একমত না। আমরা আসবো আলোচনায়, বিশেষ করে আসবো বড় প্রবাসীরা হয়তো ছোট যারা চাকরি করেন, কাজ করেন, তারা ধরে রাখে না, কিন্তু বড় ব্যবসায়ীরা ধরে রাখেন। এর প্রমাণ আমরা দেখি যে আগের 3 মাসের তুলনায় পরের 3 মাসে যখন এক্সপোর্ট প্রসিড হয়ে দেশে কম আসে, তখন আমরা বলছি যে যারা এক্সপোর্টার তারা ধরে রাখছে। তো আমরা সেই আলোচনাটা আসবো, তবে তার আগে একটা বিরতি দিতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক নিবেদিত বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ডলারের মূল্যবৃদ্ধি এবং বাণিজ্যের লাভালাভ নিয়ে। বিরতির আগে আপনার সঙ্গে কথা বলছিলাম, প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আমরা দেখি মানে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে ইনফরমেশনের ভিত্তিতে আমরা দেখি যে এই যে $5 বিলিয়ন ইম্পোর্ট নেমে এসছে, আমার ইকোনমিক গ্রোথে কিন্তু ওইভাবে ওইটার কোনো প্রভাব নেই, বা এক্সপোর্টের গ্রোথে ওইরকম প্রভাব নেই। ফলে এক্সপোর্ট যে ইম্পোর্ট যে খুব রেস্ট্রিক্টেড হয়েছে আমরা সেটাও দেখি না। ধরেন গুলশানে বড় বড় গাড়ির শোরুমে কোনো গাড়ির অভাব নাই, বিক্রিও হচ্ছে, কোনো কনজিউমার আইটেম শর্টেজ নাই দেশে, তেল থেকে শুরু করে আমার জ্বালানি তেল বলেন বা গ্যাস বলেন। তার মানে হচ্ছে আমি একটা সাধারণভাবে বলছে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়তো ডলার পাচ্ছে না বা তারা এলসি খুলতে পারছে না। সেটা তো, এটা যদি হয় তাহলে তো এটার প্রভাব অবশ্যই বাজারে পাবো, অর্থাৎ ওই জিনিসটা পাওয়া যাবে না। কিন্তু সেইটার কোনো প্রোডাক্ট কি বাজারে পাওয়া যায় না এরকম নাই। তার মানে অবশ্যই এর মধ্যে এরকম ছিল যে ইম্পোর্টটা মধ্যে ওভার ভ্যালুড ইম্পোর্ট ছিল। রেস্ট্রিক্টেড করা ব্যাঙ্কগুলো ডলার সাপ্লাই করার, ব্যাঙ্কগুলো ডলার দেওয়ার ক্ষেত্রে সে একটু যাচাই বাছাই বেশি করছে যে ডলারটা ঠিক জায়গায় যাচ্ছে কি না, সে কারণে আমি এইভাবে বুঝি। কিন্তু তার থেকে বড় প্রশ্নটা হচ্ছে আমার, এটা আমি দেখি যে বাংলাদেশ ব্যাংক একটা নতুন রুলও করেছে যে আগের 3 মাসের তুলনায় পরের 3 মাসে এক্সপোর্টেড আর্নিং দেশের কম ঢুকেছে, এবং হয়তো রপ্তানিকারকরা আশা করছিলেন যে ডলারের আবার একটা অ্যাপ্রিসিয়েশন ঘটবে, টাকার ডেপ্রিসিয়েশন খুব বেশি আসবে। এবং বাংলাদেশ ব্যাংক আরেকটা রুলও চেঞ্জ করে দিয়েছে যে ডলার যখন ঢুকবে তখনকার মূল্যে আপনি ডলার, আগে ছিল যে সময় এক্সপোর্ট করেছেন সেই সময় মূল্যে, এখন যখন ঢুকবে তখনকার মূল্যে। তার মানে এবার হয়তো একটা বড় চাঙ্ক ডলার ঢুকবে, এটা হচ্ছে আমার ধারণা। আপনি কিভাবে দেখেন? এবং এইটা কিন্তু ব্যবসায়ীরাই করে। আমি আপনাকে বলি, এত বেশি যখন আমাদেরকে নিয়ে গিনিপিগ বানানো হয়েছে তখন আসলে আমাদের মধ্যে ভয় কাজ করে যে কী হবে। কারণ আপনি দেখেন আপনি যদি 1.5 বছর দেখেন যে কী পরিমাণ খালি এসআরও দিয়ে 2 দিন পর পর আমার কিউর টাকা ওনারা অর্ধেক নিয়ে গেল, আমি তিল করে $2,500 করে জমাইছি, সেটা ওনারা নিয়ে গেল। তো এটা তো আসলে আমাদের জন্য ভয়ের কাজ করতেছিল যে দেশে টাকা এনে রাখবো কোথায়, আমার টাকা তো আমার থাকে না। আচ্ছা, আমি একটু প্রথমটাতে যাই। আপনার যে জিনিসপত্র যে অভাব নাই, জিনিসপত্রের অভাব নাই, আমি তো অন্যভাবে দেখি। আপনার অন্যভাবে দেখি, আমি একদম ওদের সাথে কথা বলে দেখেছি যে আপনি যদি বলেন যে একটা মোবাইলের কাভার পাওয়া যায়, এটা তো পর্যন্ত বন্ধ হয় নাই, এটা স্ক্রিন প্রোটেক্টর বন্ধ হয় নাই। আপনি গুলশান এখান থেকে কাছে গুলশান 1 নম্বর বাজারে যান, আপনি দেখবেন যে দামি দামি বাদাম 1800, 2000, 3000, 5000 টাকা কেজি বাদাম পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তাহলে বন্ধ হলো কোনটা? যে 5000 টাকার বাদামও যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ডলার ক্রাইসিসটা কোথায়? আসলে এই যে বন্ধ করার চেষ্টা করাটা ছিল ভুল। বন্ধ করার চেষ্টা করার কারণে আসলে এটা প্রাইস কারেকশন হয় নাই, এটা চলে গেছে হুন্ডির মাধ্যমে ইম্পোর্ট এখন হয়ে গেছে আর কি। জিনিসটা অন্য জিনিসের নামে এইটা আসে, বাকি টাকা হুন্ডিতে চলে যায়। এই কারণে আপনার ডলারের আমার যে ইনফ্লো সেটা রাইট চ্যানেলে কমে গেছে, আর হুন্ডির মাধ্যমে হিউজ একটা পরিমাণ আমাদের ওই জিনিসগুলো আসছে যেগুলো আসার কথা না। গাড়ি হয়তো বা দেখা যায় দেখে বড় আইটেম, এটা আপনার এলসি করে খুলতে হয়েছে দেখে মাঝখানে গাড়ি ইম্পোর্ট বন্ধ ছিল বা ঝামেলা ছিল। কিন্তু আমরা গুলশান মার্কেটে বাদাম একদিনের জন্য বন্ধ ছিল না, বিকজ এর অন্য উপায় আসা শুরু হয়ে গেছিল। বা আমি যদি বলি মোতায়েব প্লাজাতে আপনার মোবাইল আইটেমের কোনো কমতি ছিল না। এটার প্রথম আমি যেটা বললাম যে আসলে এই কারণেই এখানে যত আপনি কড়াকড়ি করবেন তত ব্যবসায়ীদেরকে আপনি আসলে অন্যদিকে পাঠাই দিচ্ছেন জোর করে।
এখন এই যে টাকা আনাটা বন্ধ কিছু লোক হয়তো বা করতে পারে, বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব না, কারণ যেই লাভে আমরা কাজ করি টাকা বন্ধ করে আমাদের পক্ষে আসলে ব্যাংকের টাকাটা সময় মতন দিতে হয়। তবে হ্যাঁ, আমাদের বড় অংশ ব্যাংকের টাকা না দিয়েও পারে, তারা ডিফল্ট করে, তারা পরে এনে দিবে। তারা হয়তো কিছুদিনের জন্য টাকা তাদের বায়ারদের কাছে রেখে হয়তো বা চিন্তা করছে যে পরে নিব, বাট আমি আসলে সেই পরিমাণটা খুব বেশি না। 3 মাসের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আমাদের কম্পেয়ার করতে হলে যে আপনি যদি এক দশকে দেখেন যে ওই সিজন টু সিজন দেখতে হবে, যে আমাদের উইন্টারে কম যায়, সামারে বেশি যায়, এইটার একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার থাকে যে আপনি ওয়ার্ল্ড মার্কেটে ইম্পোর্ট, আমাদের যে এক্সপোর্টের ডেটা, এটার সাথে আপনি না দেখে আপনি যদি মিররিং ডেটা দেখেন, ইউরোপ বলতেছে যে গত বছর আমার ইম্পোর্ট কম হয়েছে বাংলাদেশ থেকে, ইউএসএ বলতেছে আমার ইম্পোর্ট কম হয়েছে বাংলাদেশ থেকে, আমরা বলতেছি আমরা এক্সপোর্ট বেশি করছি। তাহলে মালগুলো আমরা এক্সপোর্ট করার পরে কই গেল? ইউরোপে গেল না আমেরিকা গেল, রাস্তায় পড়ে গেল? সেটা কি প্রাইসে নাকি ইন বোথ টার্মস তারা ইম্পোর্ট বলতেছে কম হয়েছে, না ইম্পোর্ট বেশি হয়েছে। না আপনি যদি 2023 দেখেন, ইউএস বলতেছে যে বাংলাদেশ থেকে তাদের ইম্পোর্ট কমছে। আইএমএফ এর যে ডিরেকশন অফ ট্রেড স্ট্যাটিস্টিক্স আছে, ওখান থেকে আমি বলছি 3 বছর 22, 23, 24 ওদের ইম্পোর্ট বেশি আমাদের এক্সপোর্টের চেয়ে। আমার কাছে ডেটা আছে। আচ্ছা, আমি বলতেছি 22-এর তুলনায় আমি একদম নিজে দেখছি 22-এর তুলনায় 23 ইম্পোর্ট কম। ইউরোস্ট্যাট আপনি দেখেন, আইএমএফ-এর ডাটা তো উল্টো। 22 হচ্ছে সবচেয়ে বেশি এক্সপোর্ট হচ্ছে, সেটা বলতেছি 23 তো এমনি এক্সপোর্ট এমনি কম স্যার, এক পয়েন্ট। কিন্তু আমার ইপিবি কি বলতেছে? আমার ইপিবি বলতেছে 22-এর তুলনায় 23 আমি এক্সপোর্ট বেশি করছি। না, সেটা হয়তো আপনার গার্মেন্টস আইটেমে, কিন্তু অন্য ওভারঅল জায়গায় তো মানে 22-এ কেন বেশি হয়েছে? যেহেতু ওয়ার্ল্ডে সব জায়গায় করোনার কারণে ছিল, সো তারপরে এসে হিউজ একটা গ্রোথ হয়েছে, পরের বছর তো একটু কমবে না। কিন্তু আপনি দেখেন আমার বাংলাদেশের ডাটা কি বলতেছে? 23-এ আমরা কম করছি। বাংলাদেশের ডেটা বলতেছে যে 22-এর তুলনায় 23-এ আমরা এক্সপোর্ট বেশি করছি, হুইচ ইজ ইম্পসিবল। ফলে এই যে টাকা আসাটা, এই টাকা আসার মধ্যে আমাদের একটা শুনবো না, ডক্টর জাহিদ ইসাতের কাছে শেষ মুহূর্তে শুনে নিতে চাই যে আসলে এই বিষয়টা যদি আপনি একটু খোলসা করেন, যে উনি যে কোশ্চেনটা রেজ করলেন। এই প্রশ্নটা বাজারে বেশ ঘোরাঘুরি করছে, যে আমাদের দেখাচ্ছে না, আসল হচ্ছে কি 22 সালে তো আমাদের 34% এক্সপোর্ট গ্রোথ হয়েছে, 40% ইম্পোর্ট গ্রোথ হয়েছে। সেই কারণেই আমাদের হিউজ ব্যালেন্স অফ পেমেন্টস একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা। তো এখন আসলে আমি ওনার সাথে একমত যে যারা এক্সপোর্ট করে তাদেরকে আফটারঅল এটা মানে বেশি দিন ধরে বাইরে ধরে রাখার উপায় নেই, কারণ ওনাদেরকে টাকা তো আনতে হবে, এখানে ফ্যাক্টরি চালাতে হবে, বেতন দিতে হবে, ইম্পোর্ট করতে হবে, এগুলো সব বেশি দিন ধরে রাখা ঠিক যায় না। কিন্তু আমি আরেকটা জিনিস যেটা বলবো, এই যে আমাদের যে নতুন যে পন্থাটা হলো, যে এক্সচেঞ্জ রেটটাকে এখন ফ্লেক্সিবল করা হলো, ইউনিফর্ম করা হলো, এটার ফল আমরা এক্সপোর্ট পারফরমেন্সে পাবো। কিন্তু এখন 3 মাসে পাবো, 6 মাসেও না পেতে পারি, কিন্তু 1 বছরে আমি ডেফিনেট যে নেক্সট রাউন্ড অফ ওনাদের যতই আরেকটা যে ওনারা বলেন যে ওরাও দামটা মানে যখনই দেখে যে ডেপ্রিসিয়েশন হচ্ছে ওটা থেকে কিছু দাম হয়তো ইয়ে করবে। এইখানে আমি বলছি গার্মেন্টে এখন আমরা 8%, মানে ওয়ার্ল্ড এক্সপোর্টের শেয়ার আমাদের 8%-এ উঠে গেছে। এখন বাংলাদেশের গার্মেন্ট সেক্টর হ্যাজ সাম মার্কেট পাওয়ার, যেটা আগে ছিল না। আগে ছিল আপনি 1980 দশকে দেখেন, 90 দশকে দেখেন, ওনাদেরকে যা দাম বলছে সেই দামে এখন নেগোসিয়েশন করার পাওয়ার আমাদের পাওয়ার একটু এসছে, মানে একদম খুব বেশি না, মানে এখন আর বায়ার্স মার্কেট ওইভাবে নাই, আছে কিন্তু কিছুটা সেলার্স মার্কেটও তৈরি হয়েছে। এটা আপনাদের স্বীকার করতে হবে। আমি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই নেক্সাস টেলিভিশনে এসে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। দর্শক, যেমনটি আলোচকরা বলছিলেন যে আসলে এক্সচেঞ্জ রেট এখন আমরা যে ফর্মে যাচ্ছি, ক্রলিং পেগ বা সেটা নিয়ে পৃথিবীতে নানান জায়গায় চর্চা হয়েছে, খুব লাভ হয়েছে তা না, কিন্তু আমাদের ইকোনমির যে জায়গা, তাতে করে এক্সচেঞ্জ রেটটা আসলে এখন অনেকটা ফ্লেক্সিবল করলে যেটা দাঁড়াবে আমাদের এক্সপোর্টটা বাড়বে। আমরা যেহেতু এক্সপোর্ট প্রাইসটা পাবো, ইম্পোর্টটা তো মূলটা তো আমাদের আসলে ফরেন এক্সচেঞ্জ আর্নিং করার বিষয়, তো আমরা ইম্পোর্ট তো ব্যাক টু ব্যাকে করবো। সো আমাদের সে জায়গায় সমস্যাটা যেখানে হবে সেটা হচ্ছে আমাদের কনজিউমার প্রোডাক্ট বা ফুয়েল প্রাইস কিংবা আমাদের ফার্টিলাইজার, যেগুলো আমাদের অন্য জায়গায় অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে বৃদ্ধি করবে, সে বিষয়টি সরকারকে আলাদাভাবে অ্যাড্রেস করতে হবে। এক্সচেঞ্জ রেট ধরে রেখে ওটা সমাধান করা যাবে না। সরকারকে আগামী বাজেটে সেই বিষয়ে স্টেপস নিতে হবে যে ইম্পোর্ট যে ডিউটি আছে সেখানে কতটা
কোন পণ্যে কতটুকু ডিউটি দেওয়া উচিত হবে। এমনি আমরা WTO সদস্য হিসেবে আমাদের 2026 সালে আমরা যে LDC গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি, সেই জায়গা থেকে আমাদের ডিউটিগুলো কমাতে হবে। আর একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এই যে আবার IMF-এর পরামর্শে আমরা ভ্যাটটাকে ইউনিফর্ম ভ্যাট একটা করতে যাচ্ছি, অর্থাৎ সেটা 15 হোক 14 হোক, সব পণ্যে সব জায়গায় এইরকম। এই জায়গাটি আমাদের ভাবতে হবে, কারণ আমাদের তাতে করে প্রাইস লেভেল এবং মূল্যস্ফীতি জনগণের জন্য যে এটা গত 3 বছর ধরে একটা বাড়তি চাপের মধ্যে আছে, জনগণের পুষ্টির থালায় আসলে এটা প্রতিনিয়ত একটা কর হিসেবে দেখা হচ্ছে। তো সেই জায়গাতে আমরা কি করতে পারি সেটি কি বাজেটে দেখতে হবে। IMF বলল বলেই আমাদেরকে ভ্যাট সব জায়গায় ইউনিফর্ম 15% 14% করে ফেলতে হবে, এই রকম জায়গার থেকে আমাদের চিন্তাটাকে আমাদের দেশের উপযোগী করে ভাবার সুযোগ আছে বলে মনে হয়। এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত দেখানো হয়, পরের দিন বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।